আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ১১। লিখেছেন ফাবিহা মম। মেহিনুরের মাথায় জট পাকিয়ে আপন মনে চলল মাহাতিম। মাথার মধ্যে একটাই চিন্তা, একটাই পরিকল্পনা। মেহিনুরকে এবার কঠিন জব্দ করে ছাড়বে। মেহিনুর পিট পিট করে তাকিয়ে রইল, কিন্তু ওর মাথার মধ্যে কিছুই ঢুকলো না। মাহাতিম আর পিছুটা তাকিয়ে দেখার ইচ্ছা পোষণ করলো না। সোজা পা চালিয়ে বাড়িতে ঢুকে হান্নান শেখের রুমে আসলো। রুমের ভেতর পা রাখতেই চরম আশ্চর্য হয়ে কপাল কুঁচকে ফেলল। ভেতরে সৌবেগ নীতিরা কেমন উৎসুক দৃষ্টিতে বসে আছে। হান্নান শেখের সাথে কী নিয়ে যেন আলাপ করছে। মাহাতিমকে ঢুকতে দেখেই হান্নান শেখ এক প্রস্ত হাসি দিলেন। ইশারায় কাছে ডেকে বাকিদের সাথে বসতে বললেন। মাহাতিম ওদের ভাবগতি দেখে কিছুই বুঝতে পারছিল না। চুপচাপ ধীর গতিতে পা চালিয়ে বেতের মোড়া টেনে বসল। হান্নান শেখ মাহাতিমের দিকে সরল দৃষ্টিতে তাকালেন। হালকা কেশে বললেন, নানু, তোমার ভাই বোন আর বন্ধুগুলো বাইরে ঘোরাঘুরি করতে চাচ্ছে, বুঝলে? এখন তারা আমার কাছে অনুমতি হিসেবে আমার নাতনিগুলোকে সঙ্গে নিতে চাইছে। কিন্তু নানু ভাই, আমি আমার নাতনিগুলোকে বাড়ির বাইরে কখনো দূরে পাঠাইনি। এখন তুমি বলো নানু ভাই, আমার এই মুহূর্তে কি করা উচিত? তুমি তো ওদের চেয়ে বড়, ওদের চেয়ে ভালো বোঝো। ওদের দিকটা পাশাপাশি আমার দিকটাও একটু চিন্তা ভাবনা করে বলো। মাহাতিম এতক্ষণ পুরো ব্যাপারটা বুঝতে পারল। খাটাস খবিশ বজ্জাতগুলা ইচ্ছে করে ঘোরার প্ল্যান বানিয়েছে। ওদের মূল টার্গেট যে কি সেটা মাহাতিম ভালো করে বুঝে গেছে। কিন্তু হান্নান শেখের কথাটা যখন খেয়াল করলো, তখন একটা জিনিস বুঝতে পারল। এইবারের মেয়েগুলো এখন পর্যন্ত বাইরের পরিবেশ দেখেনি। সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো ওদের দেখার সৌভাগ্য হয়নি। যদি এই উসিলায় ওরা 4 বোন একটু ঘুরেও আসে, তাতে কোনো আপত্তি নেই। মাহাতিম ওর ভাই এবং বন্ধুগুলোর চরিত্র জানে। ওরা কখনো ঘটনার মতো ব্যক্তি না। তাই নিশ্চিন্তে হান্নান শেখের জন্য মাহাতিম প্রস্তাব রাখল। দেখুন নানা, আমি আসলে ঘোরাঘুরি ব্যাপারটা মাত্র জানতে পারলাম। ওরা আমাকে এ বিষয়ে আগে থেকে কিছুই জানায়নি। কিন্তু এখন যেহেতু সব পরিকল্পনা হয়ে গেছে, তাই একটাই অনুরোধ করব, শাহনাজরাও আমাদের সঙ্গে আসুক। আমি ওদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমাদের সঙ্গে এলে ওদের কোনো ধরনের সমস্যা হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। এখন বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম। আপনি যে সিদ্ধান্ত নেবেন, আমি সেটা মানতে বাধ্য হব। হান্নান শেখ প্রস্তাবটা শুনে কিছুক্ষণ মৌন অবস্থা পালন করলেন। সব কিছু চিন্তা ভাবনা করে শেষে মাহাতিমের উদ্দেশ্যে বললেন, তোমরা কি দূরে কোথাও যাবে নাকি কাছাকাছি এলাকা? এবার মাহাতিম উত্তরের জন্য সৌভিকদের দিকে তাকালো। সৌভিক মিনমিন কণ্ঠে হাসি দিয়ে বলল, মানে একটু দূরে যেতে চাচ্ছিলাম আর কি। গুগলে দেখলাম গ্রামের বাইরে একটা সুন্দর রিসোর্ট আছে। রিসোর্টটা মারাত্মক সুন্দর, নতুন সম্ভবত ওপেন করেছে। আমরা চাচ্ছি সবাই সেখানে 3 দিনের জন্য ট্যুরে হিসেবে যাই। আমরা তো সাজেক, বান্দরবন, খাগড়াছড়ি ট্যুর দিয়েছি, তাই একটু গ্রামাঞ্চল জায়গায় ট্যুর দিতে চাচ্ছি। হান্নান শেখ এই কথা শুনে আবারও নীরব হয়ে গেলেন। নাতনিদের কখনো 30 সীমানার বাইরে যেতে দেননি, অথচ আজ যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। সুরাইয়ার মতো উড়নচন্ত্রী মেয়েকে ওরা সামলাতে পারবে কিনা, এটা নিয়েও চিন্তা করা লাগছে। হান্নান শেখকে চিন্তিত দেখে মাহাতিম নিরস্ত করার জন্য বলল, আপনি যদি সিদ্ধান্ত নিতে সমস্যায় ভোগেন, তাহলে আপনার নাতনিদের ডেকে জিজ্ঞাসা করতে পারেন। ওরা যদি যেতে চায় তাহলে আপনি কোনো আপত্তি করবেন না, আর যদি যেতে না চায় তাহলে আর কথা বাড়াবো না। হান্নান শেখ কথাটা শুনেই শাহনাজকে ডাকলেন। 4 বোন যখন একত্রে হাজির হলো, তখন পুরো ঘটনা বলে তাদের মতামত জানতে চাইলেন। মেহনুর বাদে সবাই তখন এক লাফে রাজি হয়ে গেল। শুধু মেহনুর চুপ করে মাথা নিচু করেছিল। হান্নান শেখ আর কথা বাড়ালেন না। ওদের সাথে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। হান্নান শেখ কোনো একটা কাজের রুমে বাইরে চলে গেলে সবাই হৈ হুল্লোড় করে ফুর্তি সুরে চিল্লাতে থাকলো। সবাই যখন খুশির আমাদের টইটুম্বুর, তখন মেহিনুর শুধু আর চোখে মাহাতিমের দিকে তাকাচ্ছিল। মাহাতিম ওই সময় রিসোর্ট বুকের জন্য অনারের নাম্বার কথা বলছিল। 4 দিনের সময় ধরিয়ে লোকটা কেমন ঢোক মারল। ইচ্ছে করে মেহিনুরকে জ্বালানোর জন্যই ঘোরার প্ল্যান বানালো। এদিকে মনে মনে সুরাইয়া এত খুশি যে ও আর দেরি না করে কাপড় গোছাতে চলে গেল।
মাহাতিম রিজার্ভেশন নিয়ে আলোচনা শেষ করে সবার উদ্দেশ্যে বলল, সবাই একটু শোনো, আমরা ভোর 5টায় রওনা দিব। সবাই একটু তাড়াতাড়ি আর করে গোছগাছ শেষ করো। সঙ্গে খাবার পানি এবং কিন্তু শুকনো খাবার রাখতে পারো, কারণ আমাদের ট্রাভেল করতে 4-5 ঘন্টার সময় লাগবে। আর রাস্তা যদি বেশি খারাপ হয় তাহলে ড্রাইভিং করতেও প্রচুর টাইম লাগবে। এছাড়া থাকা খাওয়ার জন্য সব ওখানেই বন্দোবস্ত করা আছে। তোমরা চাইলে কাপড় চোপড় বেশি নিতে পারো। কারো কোনো কোয়েশ্চন আছে এই ব্যাপারে? কথাটা শুনে সাথে সাথে শাহনাজ প্রশ্ন করলো, ওখানে কি ভালো গোসল করার ব্যবস্থা আছে? মাহাতিম চিন্তিত মুখে মোবাইলটা নিয়ে আরও একবার ডিটেলস চেক দিল। সেখানকার সব ডিটেলস দেখে বলল, সব আছে। ওখানে একটা গ্রাম্য স্টাইলের পরিষ্কার পুকুর আছে, একটা সুইমিং পুল এরিয়ার ভেতরে পাবে। ইভেন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে 5 মিনিটের দূরত্বে যমুনা নদী। সব সিস্টেমেই দেখি ফুলফ্লার করা। আই থিঙ্ক মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রশ্ন? সবাই একসঙ্গে মাথা নাড়িয়ে না বুঝালো। মাহাতিম সকলের দিকে হাসি দিয়ে ট্যুরের জন্য প্রস্তুত হতে বলল। সবাই নিজ নিজ রুমে গিয়ে আলমারি খুলে পছন্দের পোশাক আশাক বের করলো। সুজলা মাহমুদা এমন সিদ্ধান্ত শুনে প্রথমে ভরকে গেলেও শেষে মেয়েদের খুশি বিবেচনা করে আনন্দ মেলায় সামিল হলেন। শেফালি কিছুক্ষণ অমত ভাব দেখিয়ে নিরাপত্তার কথা বললেন, কিন্তু পরক্ষণে নিজেই আবার মেয়ের ব্যাগ গুছাতে ব্যস্ত হলেন। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ মাহাতিমের রুমে হান্নান শেখ আসলেন। মাহাতিম বালিশ ঠিক করার বাদ দিয়ে হান্নান শেখকে ভেতরে আসতে বললেন। হান্নান শেখ শুকনো চিন্তার রেশ ফুটিয়ে মাহাতিমের প্রশস্ত কাঁধে হাত রেখে বললেন, তোমরা তাহলে ভোরের দিকে যাচ্ছ, তাই না? মাহাতিম হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, জি নানা, 5টায় বের হলে 9টা বা 9:30টার দিকে পৌঁছে যাব। হান্নান বেকুল চিন্তায় দৃষ্টি নত করলেন। মাহাতিম ওনার মনের অবস্থা বুঝতে পারল। বুড়ো মানুষটা এতদিন যাবৎ নাতনিদের সাথেই কাটিয়েছেন। ঘুম থেকে উঠেই নাতনিদের হাসিমাখা মুখ দেখেছেন, আবার রাতে শোয়ার আগেও একবার করে দেখে আসেন। সেই মানুষটা যখন 3টা দিনের জন্য কোমল 4টে মুখের দেখা পাবে না, সেটা নিয়েই বুকটা কেমন হু হু করে উঠে। মাহাতিম হান্নান শেখের মলিন মুখটা দেখে বলল, আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে যেতে পারেন নানা। আমাদের কিন্তু এক্সট্রা রুম আছে, আর যদি রুম শর্ট পড়ে তাতেও সমস্যা নেই। আপনি আমার রুমেই না হয়ে থাকলেন। কি বলেন, আমাদের সাথে যাবেন? মাহাতিমের ইচ্ছাকৃত প্রস্তাব শুনে খুশি মৃদু হাসলেন তিনি, কিন্তু খুশির প্রকাশ তেমন করলেন না। মাহাতিমের কাঁধে চাপড় মেরে বললেন, আমার আর বয়স কই, একসময় প্রচুর ঘোরাঘুরি করেছি। আমার আব্বা একজন মাওলানা মানুষ ছিল। হায়রে কি বোকা আমি, তবুও দোস্তদের সাথে ঘোরাঘুরি করতে যেতাম। তারপর তোমার নানির সাথে বিয়ে হলো। বিয়ের 1 বছরের মাথায় তোমার বড় মামা আসলো। এরপর আর ঘোরাঘুরি শখ ছিল না, কিন্তু শেষ বয়সে একটা ইচ্ছা ছিল, আমার নাতনিগুলোরে চীনামাটির পাহাড় দেখিয়ে আনবো। ওখানে তো যাওয়ার শরীর নেই, কিন্তু কালকের উসিলায় ওরা একটু বাইরের দুনিয়া দেখে আসুক। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি জীবনেও রাজি হতাম না নানু ভাই, কিন্তু আমি আমার মার্জার ছেলেকে চিনি, এজন্য নাতনিগুলোর জন্য ভরসা করতে পারি। তা নানু, তুমি নিজের দিকেও খেয়াল রেখো। কোনো সমস্যা হলে খবর দিও, কেমন? মাহাতিম সরল ভঙ্গিতে হাসি দিয়ে হান্নান শেখের হাতটা ধরলেন। 2 হাতের মধ্যে বৃদ্ধের চামড়া কুচকানো হাতটা ধরে সম্মতি বুঝিয়ে দিল। হান্নান শেখ আর বাক্য খরচ করলেন না, চুপচাপ নিজের রুমে চলে গেলেন। এদিকে মাহাতিম যখন ঘুমিয়ে পড়ল, অন্যদিকে সকালের অগোচরের গোল বৈঠক বসলো। এবারের বৈঠকটা মাহাদি সহ করা হচ্ছে, তাও আবার ফারিনের রুমে। ফারিনের রুমটা এখন বদল হয়ে সাবার রুমে এসেছে। আজ সাবা শাহনাজের সাথে ঘুমাবে, তাই ফারিনও খুব চালাকি করে সবার শোয়ার পরই বৈঠক ডেকেছে। একসঙ্গে নয়, মাথা একত্র হয়ে বসেছে। রুমের লাইট নিভিয়ে বৈঠকের মাঝখানে ফোনের ফ্ল্যাশ জ্বালানো হয়েছে। প্রীতি সবার প্রথম ফিসফিসিয়ে বলল, কাল যেভাবেই হোক মেহনুরকে ভাইয়ার জিপেই বসাতে হবে। ও যেন ভুলেও আমাদের জিপে না বসে। প্রীতির কথায় সায় দিয়ে সৌভিক বলল,
কথা তো ঠিক বলছিস, কিন্তু বাকিদের কিভাবে হ্যান্ডেল করি? সুরাইয়া তো পারলে মাহাতিমের কোলে চড়ে বসবে। সুরাইয়ার টপিক আসতেই সবাই চিন্তায় পড়ে গেল। মেহনুরকে আবল তাবল বুঝিয়ে জিপে বসলে সেখানে যদি সুরাইয়া এসে পোল্টি খায়, কেউ কোনো সূত্র ধরে আগাতে পারল না। কিন্তু মাহাদি ঠিকই একটা সুরা খুঁজে সবাইকে চমকে দিয়ে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবা? কেউ ওর কথায় গুরুত্ব দিল না, সবাই আগের মতো চিন্তায় ডুবে গেল। কিন্তু নীতি তখন কি মনে করে মাহাদির বলার সুযোগ দিল। মাহাদি তখন খুশি হয়ে সবার দিকে তাকিয়ে বলল, আমি এদিকে মেহনুর আপুকে ইচ্ছে মতো দেরি করিয়ে দেব, আর ওদিকে তোমরা মাইক্রোতে সব সিট দখল করে বসে পড়বা। যখন আপু এসে দেখবে গাড়িতে আর জায়গা নেই, তখন বাধ্য হয়ে ভাইয়ার জিপে বসে পড়বে। কথা শেষ হতেই মাথায় পেছনে দারুণ থাবড়া গেল মাহাদি। ব্যথায় আর্তনাদ করতেই তৌফ ওর মুখ চেপে শব্দ আটকালো। অন্যদিকে সামিক ওর পানে তাকিয়ে বলল, আরে বলদের বস্তা, প্রবলেম তো সিট নিয়ে না, প্রবলেম তো সুরাইয়াকে নিয়ে। মাহাদি ঝটকা মেরে মুখের উপর হাত রেখে সরিয়ে দিল। মাথার পিছনে ব্যথাটুকু ভঙ্গিতে হাত বুলিয়ে বলল, আমি কি সেটা জানি না? তোমরা তো আমার কথায় পাত্তাই দিচ্ছ না। আমি কি বলছি সেটা তো একবার ভালো করে শুনবা। গাড়িতে যে 10টা সিট আছে সেটা কি ভুলে গেছো? আর ঠাসাঠাসি করে না বসলে মেহনুর আপু কি ভাইয়ার জিপে উঠতে যাবে? তো সিরিয়াস ভঙ্গিতে বলল, তো ঠাসাঠাসি করে কিভাবে বসবো? আমি তো মোটা না। মাহাদি এবার মুখ ভেঙচি করে বলল, মাথায় নাই ঘিলু, আবার আসছে প্ল্যান বানাতে। আমাদের যে মালপত্র পেছনে ডেকেতে তুলবে সেখানে পানি ঢেলে দিও, তাহলে ওই মালপত্র সব লাস্টের সিটে বোঝাই করতে পারবে। আর সিট কমে গেলে বসা নিয়েও ঠাসাঠাসি হবে। প্লাস মেহনুর আপুও বাধ্য হয়ে ভাইয়ার জিপে চড়বে। সুরাইয়া আপু যেহেতু বেশি লাফাচ্ছে, তাকে নীতি আপু আর ফারিন আপুর মাঝখানে কয়েদি বানিয়ে বসাবে। ঘটনা শেষ। সবাই বিস্ময় হাঁ করে নিজেদের দিকে তাকাতে লাগলো। মাহাদির মতো পুচকো ছেলে দুর্দান্ত একটা বুদ্ধি দিল। সবাই খুশিতে আটকানা হয়ে পিঠ চাপড়াতে লাগলো ওর। মাহাদি যেন ফুলে ফুলে আরও অ্যাটিটিউড দেখাতে শার্টের কলারটা টেনে নিল। গোল বৈঠক শেষ হতেই সবাই ঘুমানোর জন্য চলে গেল। আকাশ এখনো কালো কুচকুচে হয়ে আছে, রাত্রিকালীন শেষ মুহূর্তে চলছে। একটু পরে আজান দিলে ভোরের আলো ফুটতে শুরু করবে। শাহনাজ সবার আগে উঠে 3 বোনকে ডেকে তুলল। সুজলা, মাহমুদা, শেফালি সবার জন্য শুকনো খাবারের ব্যবস্থা গেল। ঘড়িতে বাজে 4:30। শাহনাজ হাত মুখ ধুয়ে এসে দাদাকে একবার দেখে এলো। হান্নান শেখ ঘুমাচ্ছেন বলে ওনাকে আর ডাকলো না। শাহনাজ আজ সবুজ রঙের শাড়ি বের করেছে। আঁচলটা কালো, তবে ব্লাউজটা লাল রঙের। সাবাও নিজের জন্য গাঢ় নীল তাঁতের শাড়ি বের করেছে। ব্লাউজ যে কোনটা পরবে সেটার জন্য সাদা ও নীল রং নিয়ে চিন্তায় বসে আছে। সুরাইয়ার জন্য শেফালি এসে লাল রঙের শাড়ি রেখে গেছে। শাড়ির অবস্থা দেখে সাবা ও শাহনাজ আড়ালে কিছুক্ষণ হাসাহাসি করে নিজেদের কাজে মনোযোগ দিল। সবার চেয়ে দেরিতে উঠেছে মেহনুর। এদিকে হাতে আছে 25 মিনিটের মতো। হাত মুখ ধুতে তাড়াতাড়ি নিচে নেমে কলপারের দিকে দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে কলপারের দরজা টেনে ভেতরে ঢুকতেই থম মেরে দাঁড়িয়ে গেল। মাহাতিম বালতি থেকে মগে নিয়ে মুখ ধুচ্ছে। মাহাতিম দরজার দিকে একদম নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়েই বলল, তোমার রুমে কোনো দরজা চাপানো ছিল না? আর যদি দরজা চাপানো থাকতো তাহলে আমি নক করেই ঢুকতাম, না হয় ঢুকতামই না। অযথা কারণে এখন গলা চড়াতে আসবে না। রেডি হও, হাতে বেশি সময় নেই। মাহাতিম ওকে ইশারা দিয়ে রাস্তা থেকে সরতে বলল। মেহনুর ওর ইশারা দেখে মাথা নিচু করে সরে দাঁড়ালো। মাহাতিম ওর পাশ দিয়ে চলে গেলে কলপারে ঢুকে গেল মেহনুর। চাপকলে চাপ দিতেই দেখলো আবারও কলটা ঘ্যার ঘ্যার শব্দ করছে, অথচ কোনো পানি দিচ্ছে না। আরও কয়েকবার জোরে চাপ দিল, ঠিকই পানি আর পড়ল না। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, বালতি ভরেই রেখেছি, চোখ যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে বালতিটা দেখে সেখান থেকে পানি নাও, পানিটা পুকুরের। মেহনুর আশ্চর্য হয়ে সাথে সাথে পিছু তাকালো, কিন্তু মাহাতিমের মুখ আর দেখতে পেল না। আশ্চর্য হয়ে বালতির দিকে মুখ ফিরিয়ে মগের জন্য ধীরগতির হাত বাড়ালো। সকালবেলা কল একটু সমস্যা করে, প্রথম প্রথম একটু চাপাচাপি করা লাগে, কিন্তু মাহাতিম কি করে জানলো সবার শেষে মেহনুর কলপারে আসবে?
আর পানি পাবে না, এই জন্যই কি পুকুর থেকে বালতি ভরে রেখেছে? মেহনুর ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। এই লোকটা যে কেমন ধান্দাবাজ সেটাই ভেবে আনমনে হাসলো। সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে উঠানে এসে হাজির। সামিক সৌভিক গাড়ির লাস্ট সিটে ব্যাগ ঠেসে রাখছে। গাড়ির ডেকিতে খুব আগেই 3 লিটার পানি ঢালা হয়েছে। ভালো মতো ভিজিয়ে মাহাতিমের কাছে কৈফিয়তে দিয়েছে। বৃষ্টির পানিতে ডেকি খুব বাজেভাবে ভিজে গেছে। সেখানে কোনো ব্যাগ জিনিস রাখা যাবে না। মাহাতিম এই ব্যাপারে সন্দেহ করলেও সেটা নিয়ে মাথা ঘামায় না। এদিকে সুরাইয়া, সাবা, শাহনাজ উঠানে এসে উপস্থিত হলে তোফ দ্রুত সৌভিকের বুকের কুনুই মারে। সৌভিক কপাল কুঁচকে ওর দিকে তাকালে তোফ নিচু সুরে বলে, সৌভিক একটু তাকা সুরাইয়ার দিকে। সৌভিক এক পলক সুরাইয়ার দিকে তাকালো। কটকটে লাল রঙের শাড়ি পরেছে সুরাইয়া, যার পাড়টা সোনালি। মুখে বেস মেকআপ জাতীয় কিছু করেছে, যার জন্য ব্রাইডাল লুক বোঝা যাচ্ছে। সৌভিক এতটুকু বুঝতে পারল, সে যদি আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে তাহলে অট্টহাসিতে মারা যাবে। তাড়াতাড়ি সেখান থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলল, বন্ধু, মাহাতিম যদি এইটারে এখন ইজ্জত দেয় তাহলে কেমন লাগবো ভাবতো। তোফ নিজের জম্পেশ উত্তরটা দিবে অমনি দরজা দিয়ে দ্রুতগতিতে বের হলো মাহাতিম। পকেট থেকে জিপের চাবি বের করাতেই সুরাইয়ার অবস্থা দেখে পা থামিয়ে দাঁড়ালো। সুরাইয়ার দিকে যখন আপাদমস্তক তাকাচ্ছিল তখন সুরাইয়া সেটা আর চোখে দেখে মনে মনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছিল। এদিকে মাহাতিম পাল্টা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ জিপে উঠে বসলো। কি সিস্টেমে চাবি ঢোকাতেই শেফালি এসে হইচই শুরু করলো। আচ্ছা, এতগুলা মানুষ যাইব, এতগুলা জিনিস যাইব, গাড়ি কেন একটা যাইব? এক গাড়িতে ঠাসাঠাসি কইরা বসবার মানে আছে? ও সুরাইয়া, তুই গাড়িতে নাম তো, জিপ গাড়িতে উঠিয়া বস। জিপ কি আপনি চালাবেন মেজো মামি? কাকে অর্ডার দিচ্ছেন? আমি তো আমার জিপে আর কাউকে বসাবো না। মাহাতিমের অবস্থা দেখে নীতিরাও কিছু বলল না। সৌভিক শুধু ঠোঁটের ওপর তর্জনী দিয়ে চুপ থাকার ইশারা করল। পিছন থেকে সুজলা, মাহমুদা, মার্জা ও হান্নান শেখ এসে জড়ো হয়েছে, সেটার জন্য বাধা দিল। শেফালি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলল, দেখো মাতি, তুমি কলাম ভালা কাজ করতেছো না। গাড়িতে ঠাসাঠাসি কইরা বসলে কেউ কি শান্তিমতো যাবার পারবো? তোমার জিপ তো পুরাই খালি, সুরাইয়ারে একটু বসবার জায়গা দিলে তো ক্ষতি হইব না। মাহাতিম এবার ভ্রু উঁচিয়ে ড্রাইভারের হুইলের উপর 2 হাত রেখে তাকালো। রাগান্বিত সুরে সংযত ভঙ্গিতে বলল, আপনার মেয়ে কি খুবই ভালো মনে করেন? একটার পর একটা রঙ্গতামাশা যে করেছে সেটা কি ভুলে গেছেন? সুরাইয়া যদি আমার বোন হতো থাপড়াইয়া ওর সাহস বের করে দিতাম। আমার একটা বোন আজ পর্যন্ত কুপথে যায়নি, আমাকে না জানিয়ে, পরিবারকে না বলে কোথাও বের হয়নি। সেই মেয়েকে আমার পাশে কেন, আমার আশেপাশেও রাখবো না। আপনার যদি একান্ত সমস্যা হয় ওকে ওই গাড়ি থেকে নামিয়ে নিন। মাহাতিমের কথা শুনে মার্জা তেড়ে আসলেন। ওর পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে শাসন ভঙ্গিতে বললেন, এগুলো কেমন আচরণ? তোকে বারবার কেন বলতে হয় মেজো ভাবির সাথে ভালোভাবে কথা বলবি? তুই বাবা মশাইয়ের সামনে এরকম আচরণ করছিস? মাহাতিম মায়ের দিকে এক পলক তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকালো। শেফালিও দারুণ খেপেছে দেখে সেখান থেকে দৃষ্টি সরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার বাবা মশাইয়ের কোনো সমস্যা হলে এতক্ষণ ঠিকই আওয়াজ তুলতো। উনি যেহেতু চুপ করে আছেন, তুমি আর কথা বলো না মা। আমি এই সুরাইয়াকে আমার জিপে তুলব না। মার্জা কঠিন কিছু বলতে যেয়ে থেমে গেলেন। মাথা ঘুরিয়ে সুজলা ও মাহমুদা দিকে তাকিয়ে নিজের অসহায়ত্ব বুঝালেন। সুজলা চোখ দিয়ে ইশারা করে সেখান থেকে সরে আসতে বললেন। আর কোনো কথা না বাড়িয়ে মার্জা যখন চলে এলো তখন মাহাদি হাত ধরে মেহিনুর বের হলো। সবার শেষে, সবার দেরিতে মেহিনুর এসে উপস্থিত হলো। এবার শেফালি দারুণ একটা কোপ বুঝে ঘোড়া এগিয়ে বললেন, তা বাবা, এখন কি করবা শুনি? মেহিনুর যে এখন বসবার জায়গা পাইব না, ওর জন্য কি জিপে ব্যবস্থা করবা? মাহাতিম শক্ত মুখে তাকিয়ে রইল। অন্যদিকে মেহিনুর অবুঝের মতো ঘটনা বোঝার চেষ্টা করতে লাগলো। মাহাদি এখন কি করবে সেটা বুঝতে না পেরে মেহিনুরের হাত ছেড়ে মাইক্রোর দিকে দৌড়ে লাগালো।
সামিক ওকে আসতে দেখে হাত বাড়িয়ে নিজের কোলে বসার জন্য ইঙ্গিত দিল। মাহাতি ছুটে এসে গাড়িতে চড়ে সামিকের কোলে উঠে বসলো, কিন্তু মেহিনুর কি করবে বুঝে উঠতে পারছে না। গাড়িতে যেহেতু জায়গা নেই, তাই সে ঠিক করলো ওদের সঙ্গে যাবে না। শেফালির চটনা চটনা কথাও যেন বন্ধ হতে চাইছে না। প্রীতি দ্রুত একটা সিদ্ধান্তে আসার জন্য সিয়ামের ফোনে টেক্সট পাঠালো। সৌভিক ড্রাইভিং সিটে বসা ছিল, সিয়াম আর তার পাশেই বসা। টেক্সটের টিউন বেজে উঠতে সিয়াম পকেট থেকে ফোন নিয়ে দেখল প্রীতির মেসেজ। প্রীতি সেখানে লিখেছে, ব্র, ডু সামথিং, দিস শেফালি ইজ জাস্ট ইরিটেটিং, প্লিজ ট্রাই টু কনভিন্স মাহাতিম ভাইয়া। প্রীতির মেসেজ দেখে সিয়াম সেটা সৌভিককে দেখালো। সৌভিক চিন্তিত মুখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। হান্না শেখ বলে দিলেন, যদি একজন নাতনি না যেতে পারে তাহলে 4 জনই বাদ যাবে, কারো যাওয়ার দরকার নেই। সুজলাও বলে দিলেন, মেয়েরা বাড়িতে থাকুক, বাকিরা ঘুরে আসুক। ট্যুরের রাস্তা যখন সবাই বন্ধ দেখল, তখনই মাহাতিম থমথমে অবস্থায় নীরবতার ছিন্ন করে বলল, মেজো মামি, ছোটবেলায় টস খেলছেন না? সুরাইয়া এবং মেহিনুর এই দুজনের নামেই দুটো চিরকুট লিখব। আপনাকে যে কোনো একটা চিরকুট শুধুমাত্র একবার উঠাতে বলবো। চিরকুটে যেই নাম আসবে সেই ব্যক্তির আমার জিপে বসবে, আর যে বাদ যাবে সে নীতি ও ফারিনের সাথে বসবে। ওই মাইক্রোতে একটা সিট খালি, এই জিপের একটা সিট খালি, বাকিটা বুঝছেন তো? চিরকুটের কথা শুনে সবাই আল্লাহ আল্লাহ করতে লাগলো। চিরকুটের নামটা যেন মেহিনুরই হয়, আর মেহিনুরই যেন মাহাতিমের পাশে বসে আসতে পারে। সবাই এক মনে জিকিরের তুফান লাগিয়ে দিল। অন্যদিকে পকেট থেকে ছোট কাগজ বের করে 2 টুকরো করে নিল মাহাতিম। চিরকুটের নাম বসিয়ে সুন্দর করে ভাঁজ করলো। 2 হাতের মুঠোয় একবার ঝাঁকি মেরে শেফালিকে তুলতে বলল। শেফালি অনেক চিন্তা করে 2 মিনিট সময় নষ্ট করে একটা চিরকুট বাছাই করলো। সেই বাছাইকৃত চিরকুট খুললেই দেখতে পেল সেখানে 4টা অক্ষরের মেহিনুর লেখা। শেফালির মুখে এক ডলা কালিমাখার মতো কালো হয়ে গেল। অপরদিকে গাড়ির ভেতরের সবাই চাপা খুশিতে আবেগ আটকে রাখলো। মাইক্রো দরজা টান করে আটকানোর হলো, আর শেফালির সামনে দিয়েই মাহাতিম পাশে এসে মেহিনুর দাঁড়ালো। জিপে ওঠার জন্য কোনো প্যাডেল না থাকায় উঠতে সমস্যা হচ্ছিল মেহিনুরের। সেটা দেখে মাহাতিম ওর দিকে হাত বাড়িয়ে দিলে মেহিনুর সেটা ধরল না। মাহমুদাকে ডেকে মায়ের হাত ধরে জিপে উঠে বসলো মেহিনুর। সবাইকে বিদায় জানিয়ে মাইক্রোটা আগে ছুটল। এরপর শান বাজিয়ে ধুলো উড়িয়ে মাহাতিমের জিপ চলল। শত গালি শত ধিক্কার সৎ ভৎসনা করে উঠানেই দাঁড়িয়ে শেফালি। কঠোর চোখে রাগী দৃষ্টিতে ছাড়খাড় করে গালাগাল করতে লাগলো মেহিনুরকে। ওনার মেয়ে সুরাইয়ার জন্য গলার কাটা হিসেবে এই মেহিনুর যেন পয়দা হয়েছে। সবাই বাড়ির ভেতরে চলে গেলে মুষ্টিবদ্ধ করে থাকা শেফালি মাটির দিকে তাকালো। মাটিতে 2টো চিরকুট দেখে 2 হাতে 2টো উঠিয়ে নিল। একটা খোলা চিরকুট, অপরটা বন্ধ। শেফালি বন্ধ চিরকুটটা খুলে স্থির হয়ে গেল। রাগে সমস্ত শরীর দপদপ করে জ্বলে উঠল। 2টো চিরকুটে একই অক্ষর, একই বর্ণ, একই শব্দ যেন লেখা। 4টা গোটা গোটা অক্ষরে মেহিনুর শব্দ লেখা।